গল্পস্বল্পে আজ আপনাদের জন্য রয়েছে লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা উপন্যাস সুবর্ণলতা। আজ প্রথম পর্ব। একাল সেকাল নিয়ে তর্ক তো চিরকালের, কিন্তু কেমন করে চিহ্নিত করা যায় সেই কালকে? এক একটা কালের আয়ু শেষ হলেই কি এক একবার যবনিকা পড়ে? যেমন যবনিকা পড়ে নাট্যমঞ্চে? না, যবনিকার অবকাশ কোথায়? অবিচ্ছিন্ন স্রোত। তবু একাল সেকাল এযুগ সেযুগ বলে অভিহিত করা হয়। সমাজ, মানুষের রীতিনীতি, চলন বলন, এরাই ধরে রাখে কালের এক একটা টুকরোকে। ইতিহাস নাম দেয় অমুক যুগ তমুক যুগ, কিন্তু কালকে অতিক্রম করতেও থাকে বই কি কেউ কেউ। নইলে কারা এগিয়ে দেবে সেই প্রবহমান ধারাকে? সে ধারা মাঝে মাঝে স্তিমিত হয়ে যায়, নিস্তরঙ্গ হয়ে যায়। তবু এরা বর্তমানের পুজো কদাচিৎ পায়। এরা লাঞ্ছিত হয়, উপহসিত হয়, বিরক্তভাজন হয়। এদের জন্যে কাঁটার মুকুট, এদের জন্য জুতোর মালা। তবু এরা আসে, হয়তো প্রকৃতির প্রয়োজনেই আসে, তবে কোথা থেকে যে আসবে তার নিশ্চয়তা নেই। আসে রাজরক্তের নীল আভিজাত্য থেকে, আসে বিদ্যা বৈভবের প্রতিষ্ঠিত স্তর থেকে, আসে নামগোত্রহীন মুখ মানবগোষ্ঠীর মধ্য থেকে, আসে আরো ঘন অন্ধকার থেকে। তাদের অভ্যুদয় হয়তো বা রাজপথের বিস্তৃতিতে, হয়তো বা অন্তপুরের সংকীর্ণতায়। কিন্তু সবাই কি সফল হয়? সবাইয়েরই কি হাতিয়ার এক? না, প্রকৃতি কৃপণ, তাই কাউকে পাঠায় ধারালো তলোয়ার হাতে দিয়ে, কাউকে পাঠায় ভোতা বল্লম দিয়ে। তাই কেউ সফল সার্থক, কেউ অসফল ব্যর্থ। তবু প্রকৃতির রাজ্যে কোনো কিছুই হয়তো ব্যর্থ নয়। আপাত ব্যর্থতার গ্লানি হয়তো পরবর্তীকালের জন্য সঞ্চিত করে রাখে শক্তি সাহস। সুবর্ণলতা এসব কথা জানত না। সুবর্ণলতা তার গৃহত্যাগিনী মার নিন্দার সম্বল নিয়ে সংসারে নেমেছিল। তাই সে জেনেছিল সে কেবল তার অসার্থক জীবনের গ্লানির বোঝা নিয়েই পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। জেনেছিল তার জন্য কারো কিছু এসে যাবে না। সুবর্ণলতার মৃত্যুতে যে সুবর্ণলতার 17 বছরের আইবুড়ো মেয়ে পায়ের তলার মাটি খুঁজে পায়নি, এ খবর জেনে যায়নি সুবর্ণলতা। জেনে যেতে পারেনি ওই মেয়েটার কাছে সুবর্ণলতার মৃত্যুদিনই জন্মদিন। দক্ষিণের এই চওড়া বারান্দাটায় যেখানে শুয়ে থাকতো সুবর্ণলতা, সংসার থেকে চোখ ফিরিয়ে সেখানটা থেকে মেয়েটা যেন আর নড়তে চায় না। সুবর্ণলতাকে নতুন চোখে দেখতে শিখল বুঝি সে জায়গাটা শূন্য হয়ে যাওয়ার পর। দেখতে শিখল বলেই ভাবতে শুরু করলো। জীবন শুরু করবার সময়ে যদি সুবর্ণলতা একখানা দক্ষিণের বারান্দা পেত, হয়তো জীবনের ইতিহাস অন্যরকম হতো সুবর্ণলতার। হয়তো ওই মেয়েটার চিন্তায় কিছু সত্য ছিল, হয়তো তাই হতো, কিন্তু তা হয়নি। দক্ষিণের বারান্দার দাক্ষিণ্য জোটেনি সুবর্ণলতার কপালে, অথচ জুটলে জুটতে পারত। সে বাড়িখানাও হতো সুবর্ণলতার চোখের সামনেই তৈরি হয়েছিল। ওদের পুরনো এজমালি বাড়ির অংশের দরুন টাকাটা হাতে পেতেই সুবর্ণলতার বুদ্ধিমান ভাসুর দেবর স্বামী তাড়াতাড়ি বাড়িখানা ফেদে ফেলল। বলল, টাকার পাখা আছে, ওকে পুঁতে ফেলাই বুদ্ধির কাজ। গলির মধ্যে তা হোক, বড় রাস্তার মুখেই, দুবার মোড় ঘুরতে হয় না। সেই বাড়িতেই তো 30টা বছর কাটিয়ে গেছে সুবর্ণলতা। সেখান থেকেই কাছষ্টেক আতুরে গেছে। কেঁদেছে, হেসেছে, খেটেছে, বিশ্রাম করেছে, সংসার সংযোগ যাবতীয় লীলাতেই অংশগ্রহণ করেছে। তবু পিঞ্জরের যন্ত্রণাবোধ অহরহই ছটফট করেছে। সুবর্ণলতার স্বামী ক্ষুব্ধ গর্জনে বলতো, যেচে দুঃখ ডেকে আনা, সেধে কষ্ট ভোগ করা, শত সুখের মধ্যেখানে রাত দিন দীর্ঘ নিঃশ্বাস পড়ছে মানুষের। আর কি চাই তোমার? আর কত চাই? সুবর্ণলতা বলতো, আমি তো কিছু চাই না।
তা চাইবে কেন? না বলতে যখন সব কিছু হাতের কাছে পেয়ে যাচ্ছ, তোমার অন্য জায়েদের সঙ্গে অবস্থা মিলিয়ে দেখেছ কোনোদিন? সুবর্ণলতা মৃদু হেসে বলতো, দেখেছি বই কি। তবু রাত দিন নিঃশ্বাস, যেমন মা তেমনি ছা হবে তো। সুবর্ণলতা তীব্র স্বরে বলতো, আবার? ওর বর তখন ভয় পেয়ে বলতো, আচ্ছা বাবা আচ্ছা, আর বলবো না। ওই তীব্রতার পিছনে যে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার স্মৃতি। ভয় পাবে বই কি, কিন্তু এসব তো অনেকদিন পরের কথা, যখন সুবর্ণলতার রাগের কাছে রূপলি তারের আভাস, যখন সুবর্ণলতার সেই দীর্ঘ উন্নত বারবারন্তে গরনে ক্ষয় ধরেছে। আগে যখন সুবর্ণলতা তার স্বামী ত্যাগিনী মায়ের নিন্দনীয় ইতিহাসের সম্বল নিয়ে মাথা হেট করে শ্বশুরঘর করতে এসেছিল, যখন কোনো একটা উপলক্ষ পেলেই সুবর্ণলতার শাশুড়ি সুবর্ণলতাকে তার বিয়ের দরুন পাওয়া জড়িতে জবরজং বেগুনি রঙা বেনারসি শাড়ি আর বড় বড় কলকাতার লাল মখমলের জ্যাকেট পরিয়ে সাজিয়ে ফেলত, আর বাড়িতে কেউ বেড়াতে এলেই তার সামনে সাতখানা করে নিন্দে করত বউয়ের আর বউয়ের বাপের বাড়ির। তখন এত সাহস কোথা সুবর্ণর? নিজের বাড়িতেই তখন আড্ডা ছিল মুক্তকেশীর, যেতে হতো না কোথাও। পাড়ার সবাই আসতো মুক্তকেশীর কাছে। অলিখিত আইনে পাড়ার মহিলাকুল সবাই ছিল মুক্তকেশীর প্রজা। বাড়িটা 3 তলা, ঘর দালানের সংখ্যা কম নয়, দুদিকে 2টো রান্নাঘর, শান বাঁধানো উঠোন, গোটা 3-4 কল চৌবাচ্চা। অসুবিধার কিছু নেই কোথাও, তবে ওই পর্যন্তই। বাড়িটা যেন সাদামাটার একটা প্রতীক, না আছে শ্রী, না আছে ছাদ, বাড়ি না বাড়ি। বাস করতে হলে কতটুকু কি আবশ্যক, শুধু এই চিন্তাটুকু ছাড়া বাড়ি বানাবার সময় আর কোনো চিন্তা যে এদের মাথায় এসেছিল এমন প্রমাণ পাওয়া যায় না। মঠ নয়, মন্দির নয়, বড় মানুষের বাগান বাড়িও নয়, গেরস্থ লোকের বসবাসের বাড়ি। তার মধ্যে শোভা সৌন্দর্য শিল্পরুচি এসবের সম্পর্ক কি এদের বুদ্ধির বাইরে। সুবর্ণলতাকে তাই এবা পাগল বলে। বলবে না কেন? সুবর্ণলতা যে ওই সব অদ্ভুত জিনিসগুলো খুঁজে বেড়ায় বলেই বাড়ি বানানোর মধ্যপথে পুলকিত আনন্দ বরের কাছে রোজ ধর্ণা দিয়েছে তাকে একবার দেখিয়ে আনতে বাড়িটা। তারপর নতুন সংযোজনার প্ল্যান জোগাবে সুবর্ণলতা। বর অবশ্য উড়িয়ে দিত আবদারটা। সুবর্ণ বলতো, বাহ, তোমাদের আর কি, কতক্ষণই বা বাড়িতে থাকো, খাওয়া নাওয়া আর ঘুম, এই তো। বাড়ি ভোগ করতে তো আমরা মেয়ে মানুষরাই। আমাদের মত নিয়ে করলে আর কি, লোকে বলবে স্ত্রৈণ। তবে যেতে চাও মাকে বলোগে। মাকে যে বলতেই হবে এ সত্য জানতো বই কি সুবর্ণ, তবু বরের কাছে আবদার করায় আমোদ আছে, মিষ্টতা আছে, আশা আছে। হ্যাঁ, ছিল বই কি আশা। বরের উপর না হোক, নিজের ক্ষমতার উপর অনেকখানি আস্থা আর আশা ছিল তখন সুবর্ণলতার। তখন সুবর্ণলতা কানে ইয়ারিং পরত, 3 পেরে ডুরে শাড়ি পরত, আর অনেক কসরত করে কাঁচপোকা করে তাকে কেটে কেটে টিপ করত। ইচ্ছেটাই তখন প্রবল তার সব বিষয়ে। অতএব মুক্তকেশীকেই গিয়ে ধরল, বাড়িটা একবার দেখতে চলুন না মা, বেশি দূর তো নয়। মুক্তকেশী অবশ্য সে আগ্রহে জল ঢাললেন। হা হা করে উঠে বললেন, শোনো কথা, এখন যাবে কি? অদিনে অক্ষণে গেলেই হলো, ভিটে বলে কথা। ঠাকুরমশাই শুভদিন দেখে দেবেন, বাস্তু পুজো করে তবে তো গৃহপ্রবেশ। তার্কিক স্বভাব সুবর্ণলতা অবশ্যই সঙ্গে সঙ্গে দুম করে বলে বসেছিল, আর এই যে আপনার ছেলেরা নিত্যদিন যাচ্ছেন, তার বেলা দোষ হয় না? মুক্তকেশী অভ্যস্ত বিরক্তির গলায় বলেছিলেন, তক্ক করা রোগটা ছাড়ো তো বাছা, এই রোগেই আমার হাড় পুড়িয়ে খেলে তুমি। বেটা ছেলের আবার কিছুতে দোষ আছে নাকি? মেয়ে মানুষকেই সব কিছু মেনে শুনে চলতে হয়। অতএব বাড়ি তৈরি হতে হতে আর সে বাড়িকে দেখা ঘটে ওঠেনি সুবর্ণলতার। কারণ সুবর্ণলতা যে মেয়ে মানুষ এটা তো অস্বীকার করবার নয়। অগত্যা আবার বরকেই ধরা। সামনের দিকে একটা বারান্দা রাখতে হবে, কিন্তু ঝুল বারান্দা, যাতে রাস্তা দেখা যায়। সুবর্ণলতার বর চোখ কুঁচকে বলে উঠেছিল, কেন?
রাস্তার দিকে ঝোলা বারান্দার হঠাৎ কি এত দরকার পড়ল বিকেলবেলা বাহার দিয়ে দাঁড়াবার জন্যে? সুবর্ণলতা তখন ছেলে মানুষ, তখনও ওর সন্দেহবাই বরের কুটিল কথাগুলোর অন্তর্নিহিত কদর্য অর্থগুলো ধরতে পারত না। তাই বলে উঠেছিল, বারে, বাহার দেওয়া আবার কি? রাস্তার দিকে বারান্দা থাকলে রাস্তাটা কেমন দেখা যায়? ঠাকুর ভাসান, মহরম, বরকনে যাওয়া, ঘটার মরার হরিসংকীর্তন, কত কি দৃশ্য রাস্তায়। বর অবশ্য এবার হেসে ফেলেছিল। ওই এক কুটিল বাতিগ্রস্ত হলেও বয়সে সেও ছেলে মানুষই। হেসে বলেছিল, আর কিছু না হোক, শেষেরটা একটা দ্রষ্টব্য বটে। বিশেষণটা দিয়েছ ভালো, ঘটার মরা। সুবর্ণলতা অতপর মুখ ঝামটা দিতে কসুর করেনি। বলেছিল, ভুল কি বললাম? ঘটা পটা করে মরা নিয়ে যায় না লোকে? তা যায় বটে, আমাকেও তাই নিয়ে যাবে তো? আবদেরে গলায় বলে উঠে সুবর্ণলতা, আমি যখন মরে যাব ঘটা করে সংকীর্তন করে নিয়ে যাবে? বর মাথায় হাত দিয়ে বলে, সর্বনাশ, কে আগে মরে তা ঠিক আছে? আমি তোমার থেকে কত বড়, আমি নির্ঘাত আগে মরব। সুবর্ণলতা নিশ্চিন্ত গলায় বলে, ইস, মরলেই হলো আর কি। সেদিন মার সেই কালীঘাটের দৈবক গিয়ে আমার হাত দেখে কি বলে গেল মনে নেই? না, মনে নেই তো। বর অসহিষ্ণু গলায় বলে, কি বলেছিল? আমি অমর হব? যদিও বউয়ের বয়স মাত্র 14 এবং তার 22, অথচ অসহিষ্ণুতায় খুব একটা ঘাটতি দেখা যাচ্ছে না, অন্তত বরপক্ষে তো নয়। কিন্তু কথার ভারচার্য সুবর্ণলতাকে যে এই রাত্রিরেই যত কথায় পায়, তাই সে বলে ওঠে, আহা, কলিযুগে যেন অমর বর আছে। বলেছে আমি সধবা মরব। বা বেরে, তা এই সুখবরটি দিতে বোধহয় বেশ কিছু বাগিয়ে নিয়ে গেছে তোমার কাছ থেকে। আমার কাছ থেকে? সুবর্ণলতা আকাশ থেকে পড়ে। আমি আবার কোথায় কি পাবো? মা সবাইয়ের হাত দেখালেন, চাল দিলেন, পয়সা দিলেন, নতুন গামছাও দিলেন। না, দিনের বেলায় নয়। দিনের বেলায় ছেলে মানুষ বউ বরের সঙ্গে গল্প জুড়বে, এমন অনাচার আর যার সংসারে হয় হোক। মুক্তকেশীর সংসারে কদাপি ঘটতে পারে না। এ নাটক রাত্রেরই, প্রথম অঙ্কের প্রথম দৃশ্য। অবশ্যই বর এই মধুর ক্ষণটুকু এমন অকারণে অপব্যয় করতে রাজি নয়। তাই ওই তুচ্ছ কথায় জবনিকা টানতে বলে ওঠে, ভালোই করেছেন। ওরা সব লোক সুবিধার নয়, ওদের সন্তুষ্ট রাখাই ভালো। এ মন্তব্যের পর বর একটু অনুচ্চ হাসির শব্দ শুনতে পায়। সঙ্গে সঙ্গেই কঠোর গলায় বলে ওঠে, হাসলে যে? এমনি। এমনি মানে? এমনি কেউ হাসে? পাগলে হাসে। তা তুমি কি পাগল? ছিলাম না, তোমাদের সংসারে এসে হয়েছি। চতুর্দশী সুবর্ণলতা প্রায় পাকা গিন্নিদের মতোই ঝংকার দেয়। দেখে শুনেই পাগল। মার কোন কাজটাই বা তোমাদের কাছে ভুল? মা যদি ওকে কিছু না দিতেন, নির্ঘাত বলতে, দেননি, বেশ করেছেন, যত সব ভণ্ড। বলা বাহুল্য, সুবর্ণপতি এতে খুব প্রীত হয় না। তীব্র স্বরে বলে, তবে কি করা উচিত? মাকে থো করে বউয়ের পদত্যাগ খাওয়া? সুবর্ণলতা দুগ্গা দুগ্গা করে উঠে বলে, যাই নয় তাই মুখে আনা। তার মানে আমায় রাগিয়ে দিয়ে কাজটি পণ্ড করার চেষ্টা। আমি কিন্তু রাগছি না, আমি হচ্ছি ভবি। এই তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, সামনে বারান্দা না করলে তোমাদের সে বাড়িতে যাবই না আমি। বর তখনকার মতো বলে, আচ্ছা আচ্ছা, দেখা যাবে, এখন শোও তো এসে। অন্ধকারের আবরণ তাই রক্ষে, নইলে বরের আদরের ডাকে তরুণী পত্নীর বিরক্তি তিক্ত মুখভঙ্গিটুকু দেখতে পেলে বোধ করে ঘর ছেড়ে বেরিয়ে যেত বর। তবু গলাটায় মাধুর্যের ঘাটতি ধরতে পারল বই কি। সুবর্ণ তখন নিরস গলায় বলল, তোমার তো দেখা যাবে, যা দেখবে তা জানাই আছে। 1 নম্বরের মিথ্যুক, বাড়ি করতে আর জমি পেল না গলির মধ্যে। তখন সেও সমান নিরস গলায় বলে ওঠে, বাড়ি আমার একলার নয়, মাথার উপর মা, দাদা, এদিকে ভাইয়েরা। আমি আবদার করি গে, ওগো, আমার বউ গড়ের মাঠের উপর বাড়ি চায়। যত সব। গড়ের মাঠ বলিনি আমি, শুধু বড় রাস্তাটা দেখতে চাই। মাথার উপর ওপরওয়ালা থাকলে একটা কথাও বলতে নেই বুঝি? আমি বলে রাখছি, বারান্দা আমার চাই চাই, আমার চাই চাই।
বাঙালি গেরস্থ ঘরের বউয়ের মুখের এই ভাষা আস্পদ্য বটে একখানা। এত আস্পদ্যা পেল কোথায় সুবর্ণলতা? এই কটা বছর শ্বশুরবাড়ির ভাত খেয়ে কি ওর মার ইতিহাস ভুলে গেছে? ভুলে গেছে তার লজ্জার গ্লানি? দিব্যি একখানি হয়ে উঠেছে। আস্পদ্যাটা তাহলে ওই জন্মসূত্রেই পাওয়া, তাছাড়া আর কি? আরও তো বউ রয়েছে মুক্তকেশীর, তারা তো রাত দিন ভয়ে কাঁটা। যখন তখন তাই উদ্দেশ্যে গালি পাড়েন মুক্তকেশী। কি করব, দুই বুড়ি যে মরে হাতছাড়া হয়ে গেছে, নইলে আমার মাকে আর সৈমাটিকে নিতাম এক হাত। নিজের নাতনির গুণ জানতো না বুড়ি? জানতো, জেনে বুঝে আমার গলায় এই অপরূপ মালাটি গছিয়ে দিয়েছিল। পূর্বজন্মের ঘোরতর শত্রুতা ছিল আর কি। আবার এও বলেন কখনো কখনো, বুড়িদের আর দোষ দিই কেন, মাটির গুণ গাই। কেমন মা, আমরা গাছে কি ল্যাংড়া ফলবে? তবু সুবর্ণ তখনও চোটপাট উত্তর করতে শেখেনি। শাশুড়ি মায়ের প্রসঙ্গ তুললেই মরমে মরে যেত, আর শেষ অবধি যত আক্রোশ আর অভিযোগ গিয়ে পড়ত মায়ের উপরেই। কেন কেন তার মা আর সকলের মায়ের মতো নয়? কেন তার মা স্বামী ত্যাগ করে গৃহত্যাগ আর ছেলে মেয়ের মুখ হাসিয়ে গেছে? সন্তান স্নেহ কিছুই নয় তাহলে? যেতেই সবচেয়ে বড় তার কাছে? এমনকি একখানা চিঠি দিয়ে পর্যন্ত উদ্দেশ্য করে না। সুবর্ণর যে অনেক বাধা সে কি মা বোঝে না? সুবর্ণ যদি তার মাকে একখানা চিঠি লিখতে বসে, বাড়িতে কোর্ট কাছারি বসে যাবে না? আইন জারি হবে না? নিষেধাজ্ঞা? একেই তো এই অপরাধে তাকে কেউ দেখতে পারে না। জবরজং গাঢ় বেগুনি রঙা বেনারসি শাড়ি আর জরির কলকাতার লাল মখমলের জ্যাকেট পরা 9 বছরের সুবর্ণলতা যখন ভাগ্যতাড়িতের মতো এদের বউ হয়ে এসে ঢুকলো, তখন তো একদিনেই 3-3টে বছর বয়স বেড়ে গেল তার। ঘরে পড়ে সবাই বলে উঠল, 9 বছর? ওই ধাই পেয়ে 10 আশই মেয়ের বয়স 9 বছর? 9 বছর? ও 3 বছর আগে ছিল। সেই বিরূপতার দৃষ্টি আজও ঘুচল না সংসারের। বলতে গেলে পতিতের দৃষ্টিতেই দেখা হয়েছে তাকে। হতে পারে মা খারাপ হয়ে বেরিয়ে যাননি, তবু কুলত্যাগ, গৃহত্যাগ, স্বামী ত্যাগ এও কি সোজা অপরাধ নাকি? তা অনেক দিন পর্যন্ত অপরাধিনী হয়েই ছিল সুবর্ণ। তারপর দেখল এরা শক্তের ভক্ত, নরমের জম। যত নিচু হও ততই মাথায় চড়ে এরা, অতএব শক্ত হতে শিখল। কিন্তু শক্ত হয়ে কি রাস্তার দিকের বারান্দা আদায় করতে পেরেছিল সুবর্ণ? না, পারেনি। ওর স্বামী প্রবোধ বুঝি চুপি চুপি একবার মায়ের কাছে তুলেছিল কথাটা। মুক্তকেশী বলেছিলেন, না না, ওর গোড়ে গোড় দিয়ে মরিসনি তুই বেবা, ঘরের ভেতর খেমটা নাচছে বউ। আবার বারান্দায় গলা ঝোলালে আরও কত কি হার বাড়বে তা আন্দাজ করতে পারছিস? তোর ভরাকান্ত শ্বশুরটা পরিবারকে আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলে শেষে পরিণামে কি ফল পেল দেখেছিস তো? চাই মেয়ে মানুষের মুখে এমন বাক্যে বাবার জন্মে শুনিনি। এরপর আর কি বলবে প্রবোধ? তবে চালাকি একটু খেলে সে। প্রতিদিনই প্রবোধ দেয় সুবর্ণলতাকে, হচ্ছে গো, শুধু বারান্দা হচ্ছে। পরিণামে যা হয় হোক, এখন তো বাড়তি কিছু সুখলাভ হয়ে যাচ্ছে। সুবর্ণলতার মুখে আহ্লাদের আলো খেলছে। সুবর্ণলতা উৎসাহে অধীর হচ্ছে। সুবর্ণলতা আত্মসমর্পণে নমনীয় হচ্ছে। 14 বছরের সুবর্ণলতার পক্ষে এ সন্দেহ করা শক্ত ছিল। এমন জলজ্যান্ত মিথ্যে ধাপ্পা দেওয়া যায়? বরের প্রেম প্রীতি ভালোবাসার পরিচয় মুগ্ধ হচ্ছে তখনও, আর কল্পনায় স্বর্গ গড়ছে। এই ভাঙা পচা বাড়িটা ছেড়ে নতুন বাড়িতে গিয়েছে সে। বারান্দার ধারে চমৎকার সুন্দর একখানি ঘর, বড় বড় জানালা, লাল টুকটুকে মেঝে। সেই ঘরটিকে নিজের মনের মতো সাজাবে সুবর্ণ। দেয়ালে দেয়ালে ছবি, তাকের উপর ঠাকুর দেবতার পুতুল, বাক্স প্যাটরায় ফুল কাটা হেরাটোপ, ঝালর দেওয়া বালিশ, ফর্সা বিছানা। সেই ঘরে বসে কাঁথায় ফুল তুলবে সুবর্ণ, চুপি চুপি লুকিয়ে, ভবিষ্যতের জন্য। কাঁথার প্রয়োজনের সূচনা নাকি দেখা দিয়েছে সুবর্ণর দেহের অন্তপুরে। সুবর্ণ বোঝে না অত শত, গিন্নিরা বোঝেন। ভয়ও করছে, বেশ একটা মজা মজাও লাগছে। অনেক দোলায় দুলছে এখন সুবর্ণ। 9 বছরে এসেছে এদের বাড়ি, সেই থেকে স্থিতি। মা নেই, কেই বা নিয়ে যায়। বাপ সাহসী করেনি। পিসি একটা আছে কাছে পিঠে,
নিয়ে যেতে চেয়েছিল একবার, এরা পাঠায়নি। এরা বলেছে সে কুলের সঙ্গে আর সম্পর্ক রেখে কাজ নেই, বাপ দেখতে আসে মাঝে মধ্যে, ওই ঢের। তাও তো এদের সামনে ঘোমটা দিয়ে একবার দেখা, বোধহয় সেই দুঃখে বাপও এখন আর আসে না বেশি। অতএব এদের নিয়েই থাকতে হবে সুবর্ণকে। তাই এদের মানুষ করে তুলতে ইচ্ছে করে সুবর্ণর। ইচ্ছে করে এরা শৌখিন হোক, সভ্য হোক, রুচি পছন্দের মানে বুঝুক। এদের নিয়ে সুন্দর করে সংসার করবে সুবর্ণ। রেষারেষি, ঝগড়াঝগড়ি, স্বার্থ নিয়ে মারামারি, এসব দু চক্ষের বিষ সুবর্ণর। দু চক্ষের বিষ সারাক্ষণ ওই রান্নাঘরে পড়ে থাকাও। উদার আবহাওয়ার স্বাদ জানে না এরা, জানে না বই পড়তে, পদ্য মুখস্থ করতে। ভাবতে ভাবতে মনটা হারিয়ে যায় সুবর্ণর। মনে পড়ে যায় তার আকস্মিক বিয়েটার কথা। বিয়েটা না হয়ে গেলে হয়তো এতদিন পাশের পড়া পড়তো সুবর্ণ। মা তো বলতো তাকে, তোকে আমি তোর দাদাদের মতন পাশের পড়া পড়াবো। সুবর্ণের ভাগ্যে ভগবান তেঁতুল গুলল। যাক, এই জীবনের মধ্যেই মাথা তুলে দাঁড়াতে হবে সুবর্ণকে। আর দাঁড়ানোর প্রথম সোপানই তো সুন্দর একটা বাড়ি। পরিবেশটা সুন্দর না হলে জীবনটা সুন্দর হবে কিসের উপর? 14 বছরের সুবর্ণর কাছে জীবন সৌন্দর্যের মাপকাঠি তখন ওই রাস্তা দেখতে পাওয়া, বারান্দা দেওয়া একখানি ঘর। বারে বারেই সে তাই বরকে জিজ্ঞেস করে, হ্যাঁ গো, কতখানি চওড়া হচ্ছে? বর ভুরু কুচকে বলে, তা অনেকখানি। তা বেশ, কারণ হঠাৎ একটা বরকনে কি ঠাকুর গেল, সবাই মিলে দেখতে হবে তো বারান্দায় ঝুঁকে। বর তীক্ষ্ণ হয়, বলে, সবাই তোমার মতন অমন বারান্দা পাগল নয়। তা সত্যি, সুবর্ণর চোখ মুখে আলো ঝলসে ওঠে। পাগলই আছি আমি একটু, কি আহ্লাদ যে হচ্ছে ভেবে। হ্যাঁ গো, রেলিংয়ে সবুজ রং দেওয়া থাকবে তো? তা সবুজ বলো সবুজ, লাল বলো লাল, তোমার ইচ্ছাতেই হচ্ছে যখন। সুবর্ণ গলে পড়ে। সুবর্ণ তার বরের মধ্যে সেই প্রেম দেখতে পায় যা সে বইতে পড়েছে। বই অবশ্য লুকিয়ে লুকিয়ে পড়তে হয়, শাশুড়ি ননদ দেখলে মেরে ফেলবে, কিন্তু যোগান দেয় এদেরই একজন। সুবর্ণর কাছে সে মানুষ দেবতা সদৃশ। এদের সঙ্গে তুলনা করলে স্বর্গের দেবতাই মনে হয় তাকে সুবর্ণর। হায়, তার সঙ্গে যদি কথা কইতে পেত সুবর্ণ! কইবার হুকুম নেই, এদের রাস বড় কড়া, বিশেষ করে প্রবোধ। পরপুরুষের সঙ্গে কথা বলা তো দূরের কথা, তাকানো পর্যন্ত পছন্দ করে না। সুযোগ পেলেই যে মেয়ে মানুষগুলো খারাপ হয়ে যায়, এ তার বদ্ধমূল ধারণা। ওই বই দেওয়াটা টের পেলে কি যে ঘটত কে জানে, কিন্তু সুবর্ণ সাবধানী। তবু সুবর্ণর ইচ্ছে করে সেই দেবতুল্য মানুষটার সঙ্গে একটু কথা কয়। কথা কইতে পেলে সুবর্ণ তাকেই পাঠাতো বাড়িটা কেমন হচ্ছে দেখতে। প্রশ্ন করত, বারান্দাটা কি রং হলে ভালো হয়? কিন্তু সে হবার জন্যেই যখন, তখন বরের মুখেই ঝাল খাওয়া। যে বর বলেছে, বারান্দার কথা জানো তুমি, এখন কাউকে গপ্প করে বসো না, শুধু তুমি জানছো আর আমি জানছি, আর জানছে মিস্ত্রিরা। কিন্তু তারপর গৃহপ্রবেশের দিনক্ষণ দেখে মুক্তকেশে যখন দুখানা ঘোড়ার গাড়ি ভাড়া করে আর লক্ষ্মীর হাড়ি কোলে করে সপরিবারে এসে উঠলেন নতুন বাড়িতে। মুক্তকেশীর সংসার এমন কিছু বিপুল নয়। ছেলে মেয়ে, বউ নাতি, নিজের সবাইকে নিয়ে সদস্য সংখ্যা মাত্র 10। গৃহপ্রবেশ উপলক্ষে বিবাহিতা 2 মেয়ে আর কুচি একটা নাতনি এসেছে, এই যা। এই কটা লোককে একখানে সেকেন্ড ক্লাস ঘোড়ার গাড়িতে ভরে ফেলা খুব একটা শক্ত ছিল না। পুরুষ 2-3 জন গাড়ির ছাতে উঠে বসলেই স্থান সংকুলান এবং ভাসুর বউ সমস্যা দুটোরই সমাধান হতো। তবু যে হিসেবে মুক্তকেশী দুটো গাড়ির আদেশ দিয়েছিলেন, সে কেবল লক্ষ্মীর হাড়ির সুচিতা বাঁচাতে। মেয়ে বউদের না হয় একখানা চেলির শাড়ি পরিয়ে নেওয়া হলো, কিন্তু ছেলেদের বেলায় তাদের তো কোট কামিজ জুতো ছেড়ে এক বস্ত্রে যেতে বলা যায় না। যতই পুরুষ পরশ পাথর হোক, লক্ষ্মীর হাড়ি বলে কথা, যার মধ্যে সমগ্র সংসারটা ভাগ্য নিহিত। কুতার্কিক মেজ বউটা অবশ্যই তুলেছিল তর্ক, বলেছিল, তবে যা আপনি বলেন, পুরুষ 2.5 পা বাড়ালেই শুদ্ধ। দাবরানি দিয়ে থামিয়েছেন তাকে। তর্ক তুললেও মেজ বউ সুবর্ণ অবশ্য দুটো গাড়ির ব্যাপারে উৎসাহিতই।
কারণ গাড়ি ভাড়ার ব্যাপারেও মুক্তকেশীর কার্পণ্যের অবধি নেই। যখনই যেখানে যাওয়া হয়, নেমন্তন্ন বাড়ি কি যোগে গঙ্গা নাইতে, চিড়িয়াখানায় কি মরা জাদুঘরে, ওই গুড়ের নাগরই ঠাসা হয়ে। ননদরা যখন বাপের বাড়ি আসে তখনই এসব আমোদ আহ্লাদ হয়। লোকসংখ্যাও তখন বাড়ে। বেড়াতে যাওয়ার সব সুখই যেন সুবর্ণ লুপ্ত হয়ে যায়। তাছাড়া জানালার একটি পাখি খোলবারও তো জো নেই। মুক্তকেশী তাহলে বউকে বাবার বাড়ি খুঁড়োর নাচন দেখিয়ে ছাড়বেন। 2 জা, 2 ননদ আর শাশুড়ি, মাত্র এই 5 জন পুরো একখানা গাড়িতে। ছোট দেওয়ার তো গাড়ি মাথায় আছে পথ প্রদর্শক হিসেবে। সুবর্ণ যেন হাত পা মেলিয়ে নিঃশ্বাস ফেলে বাঁচে, আর সঙ্গে সঙ্গেই অপূর্বা একটা পুলক আবেগে মনটা উদ্বেল হয়ে ওঠে তার। হ্যাঁ, তাই, এটাই হচ্ছে সেই আসন্ন ভাগ্যের সূচনা। খোলামেলা বারান্দার ধারের ঘর, অথবা ঘরের ধারে বারান্দা অপেক্ষা করছে সুবর্ণর জন্যে, যে বারান্দা থেকে গলা বাড়িয়ে সুবর্ণ বড় রাস্তা দেখতে পাবে। এখন মনে হয় সুবর্ণর একটু যে গলির মধ্যে, বরং সেটাই ভালো। অনেকক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থাকলেও কেউ কিছু বলবে না বোধহয়। একেবারে বড় রাস্তার ধারে হলে হয়তো সে শাসনের ভয় ছিল। চেলির শাড়িতে আগাগোড়া মোড়া, মাথায় এক গলা ঘোমটা। শাশুড়ি ননদ বড়জয়ের দ্বারা পরিবেষ্টিত সুবর্ণ হেট মুন্ডে নতুন বাড়ির দরজায় ঢুকে পড়ে। তবু মাথার উপরে অবস্থিত সবুজ রেলিং ঘেরা বারান্দা অনুভূতির রোমাঞ্চিত করে তোলে তাকে। সমস্ত মন উদগ্র হয়ে থাকে সিঁড়ির দিকে, কিন্তু সহজে সিঁড়ির দিকে যাওয়া হয় না, কারণ নিচের তলায় ঠাকুর ঘরে বহুবিধ নিয়ম কর্মের পালা চলতে থাকে। শান্তিজল না নিয়ে উঠে পড়বার প্রশ্নই নেই। তবু একসময় সে পালা সাঙ্গ হয়। শান্তিজল মাথায় নিয়েই টুক করে অন্য জনেদের মাঝখান থেকে সরে আসে সুবর্ণ। পা টিপে টিপে দোতলায় ওঠে। ননদরা বাড়ি ঢুকেই হুল্লোড় করে ওপরতলা দেখে গেছে। পুরুষরা দেখার প্রয়োজন অনুভব করেনি, কারণ তারা তো রোজই দেখেছে। তারা শান্তিজল মাথায় নিয়েই ছুটেছে বাজারের দোকানে। পুরো ওপরতলাটা আপাতত খাঁ খাঁ করছে। খানচারেক ঘর, মাঝখানে টানা দালান, এদিকে ওদিকে খোঁচা খোঁচা একটু একটু ঘরের মতো। এরই মাঝখানে দিশেহারা হয়ে ঘুরপাক খায় সুবর্ণ। এ দরজা ও দরজা পার হয়ে একই ঘরে বারবার আসে বিমূঢ়ের মতো। বুঝতে পারে না কোন দরজাটা দিয়ে বেরোতে পারলে সে গোপন রহস্যে ভরা পরম ঐশ্বর্য লোকের দরজাটি দেখতে পাবে। ঘুরে ফিরে তো শুধু দেয়াল, রিক্তশূন্য খাঁ খাঁ করা সাদা দেয়াল, উগ্র নতুন চুনের গন্ধবাহী। তবে কি বারান্দাটা 3 তলায়? আরে তাই নিশ্চয়ই। তাহলে তো আরও ভালোই হলো। ইস, এটা খেয়াল করেনি এতক্ষণ হাদাবোকা সুবর্ণ। একই ঘরে দালানে 5 বার ঘুরপাক খেয়ে মরছে। ছেলের কাপড় সামলাতে সামলাতে 3 তলায় ছুট দিল সুবর্ণ। কেউ তো নেই এখানে, ছুটতে বাধা কি? একেবারে ছাদ পর্যন্ত তো ছুট দেওয়া যায় না। ছাদ পর্যন্ত ছুট দেওয়া গেল না। ছাদের সিঁড়ি বানানো হয়নি, খরচে কুলোয়নি বলে আপাতত বাড়ির ওই অপ্রয়োজনীয় অংশটা বাকি রাখা হয়েছে। কিন্তু বারান্দা, যেটা নাকি সুবর্ণর ভালোবাসার স্বামী সবাইকে লুকিয়ে শুধু মিস্ত্রির সঙ্গে পরামর্শ করে গাঁথিয়েছে, কোথায় সেটা? সুবর্ণ কি একটা গোলক ধাঁধার মধ্যে এসে ঢুকে পড়েছে? এর মানে তুমি ওই ওপর চূড়ায় এসে বসে আছো মানে? নিরালার সুযোগে প্রবোধচন্দ্র এই প্রকাশ্য দিবালোকই স্ত্রীর একেবারে কাছে এসে দাঁড়ায়। যদিও তার ভুরুতে কুঞ্চন রেখা, কণ্ঠে বিরক্তির আভাস। মেজবউ, মেজবউ করে হল্লা উঠে গেল নিচে। একা তুমি এখানে কি করছো? সুবর্ণ সে কথার উত্তর দেয় না। সুবর্ণ পাথরের চোখে তাকায়। বারান্দা কই? বারান্দা? প্রবোধ একবার এদিক ওদিক তাকিয়ে বিস্ময়ের গলায় বলে ওঠে, সে কি, খোঁজ পাওনি? আরে তাই তো, ভূতে উড়িয়ে নিয়ে গেল নাকি? সুবর্ণর চোখ ফেটে জল আসে, তবু সে জলকে নামতে দেয় না। সে কঠোর ভাষায় বলে, মিথ্যে কথা বললে কেন আমার সঙ্গে? প্রবোধ তবু দমে না, হেসে হেসে বলে, মিথ্যে কি গো, সত্যি সত্যি ছিল,
ভূতে কিবা কাগে নিয়ে পালিয়েছে, এই তোমার গা ছুঁয়ে বলছি। বলে এদিক ওদিক তাকিয়ে খপ করে সেই দুঃসাহসিক কাজটা করে নেয়। গাটা একবার ছুঁয়ে নেয়, একটু বেশি করেই নেয়। এরপর আর চোখের জল বাধা মানে না। সুবর্ণ দু হাতে মুখ ঢেকে বসে পড়ে বলে, তুমি আমায় ঠকালে কেন? কেন ঠকালে আমায়? জানো বাবা মাকে ঠকিয়েছিল বলেই মা। থাক থাক, এবার প্রবোধ বীরত্বে উদ্দীপ্ত হয়ে ওঠে। তোমার মার বাহাদুরির কথা আর বড় মুখ করে বলতে হবে না। বেটা ছেলে পুরুষ বাচ্চা ভেরুয়ার মতন পরিবারের কথা উঠবোস করবে কেমন? বারান্দা বারান্দা, বারান্দার জন্য এত বুক ফাটাফাটি কেন শুনি? কই, বড় বউ তো একবারও ও কথা মুখে আনিনি। তার মানে সে ভালো ঘরের মেয়ে, তোমার মতন এমন ছক্কা পাঞ্জা নয়। বারান্দায় গলা ঝুলিয়ে পরপুরুষের সঙ্গে চোখাচোখির স্বাদ নেই অত। আর ইনি বারান্দার বিরহে 3 তলায় উঠে এসে পা ছড়িয়ে কাঁদতে বসলেন। নিচে ওদিকে বড় বউ কুটনো বাটনা রান্না মাছ কোটা নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে। যাও শিগগির নিচে নেমে যাও। হ্যাঁ, নিচে সুবর্ণকে নেমে যেতে হয়েই ছিল। নিচের তলায় সেই বিভীষিকাময় দৃশ্যের ছবি কল্পনাচক্ষে দেখার পর আর বসে থাকার সাহস হয়নি তার। শুধু অপরিসীম একটা ধিক্কারে দীর্ণ বিদীর্ণ হতে হতে সে মনে মনে বলেছে, ভগবান তুমি সাক্ষী, বারান্দা দেওয়া ভালো বাড়ি আমি করব করব করব। আমার ছেলেরা বড় হলে মানুষ হলে এ অপমানের শোধ নেব, প্রতিজ্ঞা। কিন্তু সুবর্ণলতার সেই আগের প্রতিজ্ঞা? ও যে বলেছিল বারান্দা না থাকলে সে বাড়িতেই আমি থাকবই না। হায় রে বাঙালি ঘরের বউ, তার বাবার প্রতিজ্ঞা শুধু চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাওয়ার মতো ঘরের মধ্যে সব থেকে উঁচা ঘরটা নিজের জন্য প্রার্থনা করেছিল বোকা অভিমানীটা। বাড়ির পিছন দিকের উত্তর পশ্চিম কোণের সেই ঘরটা কারুর প্রার্থনীয় হতে পারে এটা মুক্তকেশীর ধারণাতীত। ঘর বিলি করার ব্যাপারে তিনি তখনও মনে মনে হিসেব করছিলেন জ্যেষ্ঠর শ্রেষ্ঠ ভাগ। এ নীতিতে বড় ছেলেকে পূর্ব দক্ষিণের সেরা ঘরখানাই দিতে হয়। সেজো ছোট, 2 ছেলেই তার একটু শৌখিন। তাছাড়া আজই না হয় তারা আইবুড়ো আছে, 2 দিন বাদে তো বিয়ে হবে। 3 তলার ঘর থাকলে ভালো হয় তাদের। এদিকে আবার নিজেরও মাথা গরমের বাতিক, ঘুপটি ঘরে ভয়। তাছাড়া তার ঘরেই তো তার আইবুড়ো মেয়ের স্থিতি। খারাপ ঘরটা নিলে রেগে মরে যাবে না সে? ওদিকে আবার মেয়ে জামাই আশাআশি আছে, মেয়েদের আতুর তোলা আছে, তাদের থাকা আছে। খপ করে কোনো কিছু ঘোষণা করে বসেনি মুক্তকেশী। এহেন সময় যখন খাওয়া দাওয়ার পর সবাইকে নিয়ে দোতলায় উঠেছেন তিনি, তখনই এই প্রার্থনা জানায় সুবর্ণ। মুক্তকেশী একটু অবাক না হয়ে পারেন না, তারপর মনে মনে হাসেন। এদিকে একটু তর্কবাগিস হলেও স্বার্থের ব্যাপারে বোকা হাবা আছে বউটা, তবু বিস্ময়টা প্রকাশ করেন না। শুধু প্রীত কণ্ঠে বলেন, তা এটাই যদি তোমার পছন্দ তো তাই থাক, তবে হাওয়া কি তেমন খেলবে? পেবর একটু গরম হবে না? ছেলের গরমের প্রশ্নই করেন মুক্তকেশী, বউয়ের অবশ্যই নয়। সুবর্ণ মাথা নেড়ে বলে, গরম আর কি, হাত পাখা তো আছেই। তবে তাই তোমার বিছানা তোরঙ্গগুলো এ ঘরের তুলে দিক, তাহলে তুলে দেবার লোক আছে। ঝি খুদও একটা জোয়ান পুরুষের শক্তি ধরে, সেও তো এসেছে ঘোড়ার গাড়ির মাথায় চড়ে। খুদুর বলেই বলিয়ান মুক্তকেশী। তা বলে বিছানা পেতে সে দেবে না, দোতলায় তুলে দিয়েই খালাস। সুবর্ণই জিনিসপত্র গুছিয়ে নিল, বিছানা পেতে নিল নির্লিপ্ত নিরাসক্তভাবে। কিন্তু প্রবোধের তো আর নিরাসক্তি আসেনি, তাই রাত্রে ঘরে ঢুকেই ফেটে পড়ে সে। শুনলাম মেজগিন্নি শখ করে ওই উঁচা ঘরটা বেছে নিয়েছেন, মানেটা কি? প্রবোধের বয়স 24, কিন্তু কথার বাঁধনি শুনলে 40 ভাবতে বাধা হয় না। না হবে কেন? 3 পুরুষ খাস কলকাতাতেই ওরা, যে কলকাতাইয়ারা ধান গাছের তক্তার প্রশ্নে উত্তর খুঁজে পায় না, চাষ করে শুধু কথার। তাছাড়া মুক্তকেশীর ছেলে মেয়েদের সকলেরই ধরন ধারণ পাকা পাকা। তারুণ্যকে ওরা লজ্জার বস্তু মনে করে, সভ্যতাকে বলে ফ্যাশন। রুচি, পছন্দ, সৌন্দর্যবোধ এসব হাস্যকর শব্দগুলো ওদের অভিধানে নেই। আর জগতের সারবস্তু যে পয়সা, এ বিষয়েও কারো দ্বিমত নেই। তা বলে সবাই যে লোক খারাপ তা মোটেই নয়।
সুবর্ণর ভাসুর সুবোধ তো দেবতুল্য, সাতে নেই পাঁচে নেই, কারোর সঙ্গে মতান্তর নেই, স্নেহ মমতা সহৃদয়তা সব কিছু গুণই তার মধ্যে আছে। সন্দেহবাতিগ্রস্ত মেজ ভাইকে মাঝে মাঝেই বকে সে। কি যে বলিস পাগলের মতো, মানুষ কি খাঁচার পাখি যে রাত দিন বন্ধ থাকবে? সবাই চিড়িয়াখানায় যাবে, মেজ বৌমা যাবেন না? এমন বাতিগ্রস্ত হলি কেন তুই, বল দেখি? সুবোধের এই ক্ষুব্ধ প্রশ্নের ফলে সুবর্ণ তার যা ননদের সঙ্গে বেড়াতে যাওয়া বটে, নচেত তো হয়েই গিয়েছিল বারণ। যাত্রার তোড়জোড় শুনলেই তো রায় দিয়ে বসেন তার পতি পরম গুরু, যে যায় যাক, তোমার যাওয়া ফাওয়া হবে না। কিন্তু দাদা বললে না করতে পারে না, সেটা আবার সেকালের শিক্ষার গুণ। যত অপছন্দকর ব্যাপারই হোক, বাপদাদার আদেশ ঠেলবার কথা ভাবতেই পারত না কেউ। সুবর্ণ এর জন্য ভাসুরের উপর কৃতজ্ঞ ছিল, কিন্তু এদিকে এত উদার হলেও পয়সার ব্যাপারে কার্পণ্যের কমতি ছিল না সুবোধের। মাসকাবাড়ি বাজার এনে মুটেকে দুটোর জায়গায় 3টে পয়সাতে আধ ঘন্টা বকাবকি করতে আলস্য ছিল না তার। মুক্তকেশীর গঙ্গা স্নানের সে কি বেহারার 2 আনার বেশি পয়সা চাইলে তাদের নাকের ওপর দরজা বন্ধ করে দিতে দ্বিধা মাত্র করতে দেখা যেত না। দ্বিধা অবশ্য আরও অনেক কিছুতেই করে না সে, যেমন বাড়ির বাইরের কাউকে গামছা পরে বসে তেল মাখতে দ্বিধা করে না, উঠোনের চৌবাচ্চার ধারে চড়িয়ে স্নান করতে দ্বিধা করে না। দেখে সুবর্ণর মনটা যে কি এক অব্যক্ত যন্ত্রণায় ছটফট করে, এ যেন দেবদূতের গায়ে ছেঁড়া পোশাক, ফুলের গায়ে কাদা। তবু ভাসুরকে সুবর্ণ ভক্তি করে বড় ননদকে। সেই ছোট্টবেলায় বেগুনি বেনারসি মোড়া সুবর্ণ যখন কাঁদতে কাঁদতে তাদের বাড়িতে এসে দুধে আলতার পাথরে পা দিয়ে দাঁড়িয়ে হঠাৎ করে ডুকরে কেঁদে বলেছিল, আমাকে তোমরা ছেড়ে দাও গো, তোমাদের পায়ে পড়ি। তখন চারদিক থেকে ছি চিৎকারের অগ্নিবাণে সুবর্ণ তো প্রায় ভস্ম হতে বসেছিল। মুক্তকেশী তো এই মারে কি সেই মারে, সেই দুঃসময় ওই বড় ননদই রক্ষা করে তাকে। বলেছিল, তোমরা সব কি গো, দুধের বাছা একটা, আর ভেতরের ঘটনাও জেনেছ সবাই, ওই প্রাণটার দিকে তাকাচ্ছ না? বাড়ির বড় মেয়ে, জামাই দ্বিতীয় পক্ষের হলেও একটা কেষ্ট বিষ্টু, কেউ তাকে আর দাবড়াতে পারেনি। কিন্তু বউকে কচি বাচ্চা বলায় হেসেছিল সবাই। বলেছিল, আসছে জন্মে আবার 9 বছরের হবে ও মেয়ে। ননদ আবারও তাড়া দিয়েছিল, আচ্ছা আচ্ছা, বয়সের হিসাব পরে হবে, পেবর চাইতে তো আর বড় নয়, এখন বরণটা করো। তদবধি বড় ননদকে দেবী জ্ঞান করে সুবর্ণ। সে যখন আসে যেন হাতে চাঁদ পায়। সে যে হিতৈষী, অন্য ননদদের মতো ছুতো ধরা নয়, সেটা বুঝতে দেরি হয় না সুবর্ণর। আজও তো সে ননদ সুবর্ণকে আড়ালে ডেকে চুপি চুপি বলেছিল, তুই অমন হাবা কেন রে মেজবউ, চেয়ে চিনতে অখাদ্য ঘরখানা নিলি? পড়ছিলাম আশাপূর্ণা দেবীর লেখা উপন্যাস সুবর্ণলতা, আজ প্রথম পর্ব। গল্প স্বল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।